হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ আমার হাজব্যান্ডকে সাজিয়ে অন্য একটা মহিলার কাছে দিয়ে এলাম, কারণ আজকে তাদের ফুলসজ্জা। এই কষ্টের থেকে হয়তো মৃত্যুর কষ্টটা অনেক ভালো। দীর্ঘ 7 বছর তার সাথে সংসার করার পর সে আজকে অন্য মেয়েকে বিয়ে করলো। আমার সংসার ভাঙার একটাই কারণ আমি নিঃসন্তান। আমি এই 7 বছরে তাকে কোনো সন্তান দিতে পারিনি। প্রথমের দিকে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। বিয়ের 3 বছর পর আমি কনসিভ করি। সংসারের কোনো কিছু কাজই কিন্তু আমার জানা ছিল না, কারণ খুব কম বয়সে আমার কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, যে কারণে শাশুড়ি আর ননদের কাছে আমাকে প্রচুর কথা শুনতে হয়। তো তাও ভেবেছিলাম সমস্ত কিছু শিখে নিয়ে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলারই চেষ্টা করব, কিন্তু সেটা আর আমার কপালে সইল না। আসলে আমি যত ভালো কিছুই কাজ করি বা যা করি সেটা শাশুড়ির ঠিক পছন্দ হয়নি। এর মাঝেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। তো এটা শোনার পর আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে খুশি হয়, আর সে যখনই অফিস থেকে আসে আমার জন্য ফলমূল বিভিন্ন খাবার দাবার কিন্তু যথাসাধ্য মতো বাড়িতে নিয়ে আসে। তো সেই সমস্ত জিনিস আমাকে খেতে দেওয়া তো দূরের কথা, মানে আমাকে ছুঁতে পর্যন্ত দেওয়া হতো না। আমার শাশুড়ি সমস্ত কিছু নিয়ে গিয়ে সে তার রুমের মধ্যে রাখতো। তবে আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিনই অফিস থেকে ফেরার পথে আমাকে ফোন করে জিজ্ঞেস করতো আমার কি প্রয়োজন না প্রয়োজন, কী নিয়ে আসতে হবে। এমনকি আমি কিছু না চাইলেও আমাকে কিন্তু অনেক কিছুই নিয়ে এসে দিত। কিন্তু ওই আর কি, আমার শাশুড়ি তো সেই জিনিসগুলো আমাকে ছুঁতে দিত না। তো যাই হোক, এর মধ্যে থেকেই একদিন আমার হাজব্যান্ড দুপুরবেলা অফিস থেকে চলে আসে হঠাৎ করে। তো এসে দেখে যে আমি সেই সময়তে ঘর মুছছি। তো সেটা দেখে সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর আমার শাশুড়িকে বলে যে এই অবস্থায় তুমি ওকে ঘর মোছাচ্ছ। আমার শাশুড়ি কিন্তু তখন আমার একটা চাচি শাশুড়ির সাথে গল্প করছিল বসে বসে। তো এটা বলার পরে আমার শাশুড়ি এমন একটা ভান করলো যে উনি যেন কোনো কিছুই জানেন না, মানে আমি ঘর মুছছি সেটা ওনার হয়তো জানাই ছিল না, উনি জানতেনই না, এরকম একটা ব্যাপার আর কি। আমার এমন ভাব দেখায় যেন আমার শাশুড়ি নিজেই সমস্ত কাজ করে নেয়, আমাকে নাকি ওটা করতেই বলেনি, আমি নাকি নিজের থেকে মানে সব করার জন্য করছি। তো যাই হোক, এর মধ্যে আমার হাজব্যান্ড যখন প্রচণ্ড রেগে আমার শাশুড়ির সাথে একটা তর্ক বিতর্ক করে, তখন আমার শাশুড়ি তার রাগটা নিজে কন্ট্রোল করতে না পেরে ছেলেকে কিছু না বলে ছুটে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো এরপর যেহেতু তখন আমি প্রেগনেন্ট, তো আমি সেই জিনিসটা সামলাতে না পেরে আমি কিন্তু মানে পড়ে যাই। আমি পড়ে যাওয়ার পর বেশ ঠিকঠাকই ছিল, খুব একটা কিছু বুঝতে পারি না, অসুবিধা কিছু হয়নি। কিন্তু হঠাৎ করে পরের দিন দেখি আমার কিন্তু কিছু প্রবলেম হচ্ছে। তো তখন আমি আমার হাজব্যান্ডকে বলার পর আমি যথারীতি আমাদের কাছাকাছি একটা হসপিটালে যাই। সেখানে যাওয়ার পর ডক্টর দেখেই কিন্তু আমাকে বলেন যে এখনই ডেলিভারি করাতে হবে, না হলে কিন্তু বড় রকম কিছু বিপদ হয়ে যেতে পারে। তো সেই মতো আমরা যথারীতি কিন্তু ডেলিভারি করাই, কিন্তু করালেও কি হবে, আমি সুস্থ হয়ে ফিরি কিন্তু আমি সন্তান তাদেরকে দিতে পারি না। তো এটা হচ্ছে আমার নাকি চরম দোষ। তো এখানে যদি থেমে থাকতো তাহলে হয়তো কোনো প্রবলেম হতো না, কিন্তু এরপরে যখন আমরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি তখন হয়নি। তারপর আমরা একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করি। উনি আমাকে দেখে জানান যে আমি কোনো দিন মা হতে পারবো না। তারপরে আমরা এর কারণ জানতে পারি যে কোনো কারণে তীব্র আঘাতে ওভারিটা নষ্ট হয়ে গেছে, যেই জন্য মা হওয়ার কোনো দিনই কিন্তু সম্ভব নয়। ওই যে শাশুড়ি মা তখন আমাকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন, তখনই যে আঘাতটা লেগেছিল ওটা থেকেই কিন্তু এই সমস্যা এসে দাঁড়িয়েছে। এতে করে আমার ওভারিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
এই কথা শোনার পর আমার মাথাতে পুরো আকাশ ভেঙে পড়ল। এটা যে কোনো মেয়েরই কিন্তু মানে হওয়া সম্ভব। তো আমারও ঠিক একই হয়েছিল, আমি এর থেকে মানে বিপরীত কিছু ছিলাম না। তো এরকম করতে করতেও আরও কয়েকটা বছর কেটে গেল। তারপরে হঠাৎ করে শুনেই আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের জন্য পাত্রী দেখা শুরু করেছেন যে আমার হাজব্যান্ডের বিয়ে দেবে। তো আমি তখন আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করি যে আপনার ছেলের বিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? তখন উনি বললেন আমাদের নাতি নাতনির দরকার, সেই জন্য আমরা পাত্রী দেখা শুরু করেছি। তারপর আমি আমার হাজব্যান্ডকে এসে বললাম, দেখো আমার এই বিপদের জন্য কিন্তু শুধুমাত্র তোমার মা দায়ী। তোমার মা যদি আমাকে সেদিন ধাক্কা দিয়ে ফেলে না দিত তাহলে কিন্তু আমি আজকে নিঃসন্তান থাকতাম না, আমার কিন্তু কোনো সন্তান থাকতো। তখন আমার হাজব্যান্ড বলে ঠিক আছে, যে যা বলছে বলুক, আমি তো এই নিয়ে কোনো কিছু বলছি না, তো আমি সবসময় তোমাকে সাপোর্ট করব, আমি কোনোদিনই বিয়ে শাদী কিছু করব না। তো ব্যাস এভাবেই আমাকে সান্ত্বনা দিল। আমিও কিন্তু এটা বিশ্বাস করে বসেছিলাম। আসলে আমি ভীষণ বোকা। আমার মনের মধ্যে এই বিশ্বাস ছিল হয়তো আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, সেই জন্য সে হয়তো একটা সন্তানের জন্য কোনো দিন আমাকে ছেড়ে দেবে না বা আমাকে ছেড়ে দ্বিতীয় কোনো বিয়ে করবে না। কিন্তু আমার এই সমস্ত আস্থা ভরসা বিশ্বাস ভেঙে দিয়ে হঠাৎ সে একদিন বিয়ে করে বউ নিয়ে এসে বাসায় তুলল। আর সেটা পুরোপুরি আমার অজানা ছিল, আমি কিন্তু জানতাম না। আর এর পিছনে সবথেকে বড় হাত ছিল আমার ননদ আর শাশুড়ির। প্রথমের দিকে কিন্তু আমার হাজব্যান্ডের সম্মতি ছিল না, তো তাদের বোঝানোর পরে পুরোপুরিটাই কিন্তু আমার হাজব্যান্ডের সম্মতিতেই মানে এই কাজটা হয়েছে। সমস্ত আচার অনুষ্ঠান, বিয়ে মানে যাবতীয় যা কিছু হয়েছে পুরোটাই কিন্তু আমার স্বামীর সম্মতি ছিল। বিয়ে করে সে যেদিন ওই মহিলাকে এই বাড়িতে আনে সেটা ছিল আমার জীবনের সবথেকে একটা কষ্টের দিন। যেদিন বিয়ে করে নিয়ে এলো ওই দিন রাতে তার ফুলসজ্জার খাট সাজিয়ে আমার শাশুড়ি আর ননদ আমাকে জোরপূর্বক আমার হাজব্যান্ডকে ওই রুমে মেয়েটার কাছে পৌঁছে দিয়ে আসার জন্য বাধ্য করে। তো তাদের কথা অনুযায়ী আমি কিন্তু আমার হাজব্যান্ডকে গিয়ে ওই মহিলার কাছে দিয়ে আসি। যেহেতু ওই দিন তাদের ফুলসজ্জার রাত ছিল, তাই যত রকমভাবে আমাকে কষ্ট দেওয়া যায়, টর্চার করা যায়, তত রকমভাবেই কিন্তু আমাকে টর্চার করা হয়েছে। তাদেরকে রুমে দিয়ে এসে আমি আমার রুমে চলে আসি, যেখানে আমরা 7টা বছর একসাথে থেকেছি। তো তখন ভেতরে আমার তোলপাড় শুরু হয়ে যায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কোনো কিছুরই উপায় ছিল না। চারিদিক যেন আমার অন্ধকার হয়ে আসে, কেউ ছিল না আমার পাশে, সম্পূর্ণই আমি একা। এতদিন ভরসা দেওয়ার মতো যে ছিল সেও আজ থেকে অন্য কারো হয়ে যাচ্ছে। এই কষ্ট আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তো তারপরে সকালে যখন আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি ডাইনিংয়ে আমার হাজব্যান্ডের সাথে সেই মহিলা একসাথে বসে নাস্তা করছে। এটা দেখার পর আমি ওখান থেকে সরে যাই। তখন আমি আমার কান্না চেপে রাখতে পারছিলাম না। আমার মুখ চেপে ধরে আমি বেশ কিছুক্ষণ কান্না করতে থাকি, কারণ নিজের কাছের মানুষটার সাথে আমি অন্য কারোকে সহ্য করতে পারছিলাম না। মানুষটাকে আমার ভীষণ রকমের অচেনা লাগছিল, কারণ ওই সকালবেলা দেখছি ওই মহিলার সাথে এমনভাবে কথা বলছিল, এমনভাবে তার কেয়ার করছিল, মনে হচ্ছিল ওই যেন ওর কত চেনা। আমি যে এই 7 বছর তার সাথে সংসার করেছি তার মূল্য কিন্তু কোনো কিছুই ছিল না। তো যাই হোক, এরপরও কিন্তু আমি হ্যাংলার মতো ওই সংসারেই থাকতে চেয়েছিলাম। এর কিছুদিন পর শোনা যায় যে ওই মহিলা নাকি প্রেগনেন্ট। তো তারপর সে আমার হাজব্যান্ডের কাছে মানে তার হাজব্যান্ডের কাছে কান্নাকাটি করে বলছিল যে সে নাকি আমাকে আর ওই বাড়িতে সহ্য করতে পারছে না, আমাকে আর দেখতে পারছে না। আমি থাকলে তার নাকি ভীষণ রকমের অসুবিধা হচ্ছে। তো এরপর নিজের সংসার, নিজের স্বামী সমস্ত কিছু
তাকে দিয়ে আমি সেখান থেকে বিদায় নিই। এই ঘটনার সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই, এটা একটা অন্য কারোর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা।